আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং বাংলাদেশি নাগরিক হত্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার দুপুরে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে তার সাথে বৈঠক করেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। সীমান্তে উত্তেজনা বাড়তে পারে এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ, বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে উত্তেজনা নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সীমান্তে সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে প্রণয় ভার্মার সঙ্গে 40 মিনিট বৈঠক করে পররাষ্ট্র সচিব। আলোচনায় সুনামগঞ্জে বাংলাদেশি নাগরিককে হত্যাসহ সীমান্তে হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং তদন্ত পরিচালনা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বৈঠক শেষে প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে বেড়া নির্মাণের ব্যাপারে দুই দেশের বোঝাপড়ার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান অপরাধ কার্যক্রম বন্ধে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত। A crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায় এমন উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং ভারতীয় কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং এই সমস্ত সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পররাষ্ট্র সচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানান যে তারা যেন দুদেশের সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি বজায় রাখা সম্ভব হবে বলে জানান তিনি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। 3 বিঘা করিডোর নওগাঁর পত্নীতলা সহ 5টি স্থানে কাঁটাতারের বেড়া দেবার কার্যক্রম ভারত বন্ধ করেছে ও এ বিষয়ে বাংলাদেশের শক্ত অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। 2010 থেকে 2023 সাল পর্যন্ত ভারতের সাথে সীমান্ত বিষয়ে যেসব অসম চুক্তি হয়েছে তা বাতিল করতে চিঠি দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। গেল সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের অপর পারে শূন্য রেখা থেকে ভারত অংশের 100 গজের ভেতরে মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের তৎপরতা শুরু করে দেশটি। আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তি না মেনে করা ভারতের এমন কার্যক্রমে বাধা দেয় বাংলাদেশ। এরপর বিএসএফ ও বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে হয় পতাকা বৈঠক, আলোচনাও। এসব নিয়েই রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে এই সমস্যা সমাধান করব। এখন পর্যন্ত ভারতের সাথে সীমান্ত নিয়ে 4টি সমঝোতা স্মারক সই হয়েছে, কিন্তু বিগত সরকারের সময়ে অসম সুবিধা দেয় সংকট বেড়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা
কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি। ফেব্রুয়ারি মাসে যাচ্ছে এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। চরম অবনতিটা আমি বিশ্বাস করবো না, তো চরম অবনতি রইলে তো আমরা এখানে ঢুকতে পারতাম না সবাই। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই, তাই এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। রোববার বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি ক্ষমতায় গেলে ইউরোপীয় ইউনিয়নের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, অগণতান্ত্রিক সরকার ব্যবস্থায় দেশ বেশি দিন চলতে পারে না, তাই এবছরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না। এছাড়া দেশের অর্থনীতি ও সংস্কার বিষয়েও তারা বিএনপির ভাবনা জানতে চেয়েছেন বলে জানান দলটির স্থায়ী কমিটির এই নেতা। সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আগামী দিনে অর্থনীতিকে এই যে গর্তের থেকে বের করে তুলে আনার জন্য যে প্রোগ্রাম বিএনপি ইতিমধ্যে নিয়েছে এবং এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করব। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনিয়োগকারীদের পাশে থাকার কথাও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আগামী দিনে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনের হ্যাম্পস্টিড এলাকায় টিউলিপ সিদ্দিকী যে ফ্ল্যাটে কয়েক বছর বসবাস করেন সেই ফ্ল্যাট কেনা হয়েছিল একটি অফশোর কোম্পানির মাধ্যমে। করস্বর্গ হিসেবে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডে নিবন্ধিত ওই কোম্পানির নাম পেডরক ভেঞ্চার্স। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে জানানো হয় এই কোম্পানির সঙ্গে বাংলাদেশের দুই ব্যবসায়ের সংশ্লিষ্টতা রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তিরা কর ফাঁকি দিতে বিভিন্ন অফশোর কোম্পানি খুলে তাতে বিনিয়োগ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী পেডরক ভেঞ্চার্স প্রতিষ্ঠানটির মালিক দুজন, তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামে দুজনই বাংলাদেশি বলে জানানো হয় ব্রিটিশ ওই প্রতিবেদনে। যুক্তরাজ্যে ফ্ল্যাট কেলেঙ্কারিতে যুক্ত থাকায় দেশটির সিটি মিনিস্টার ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাইতে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে টিউলিপ সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেছেন সেগুলোরও তদন্ত হওয়া দরকার। যদি প্রমাণিত হয় এসব সম্পত্তির সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন তাহলে সেই সম্পত্তি বাংলাদেশে ফেরত দেওয়া উচিত। ডক্টর ইউনুস আরও বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছেন টিউলিপ, কিন্তু তার নিজের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হয় না। তার উচিত জনগণের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে পদত্যাগ করা, কিন্তু তা না করে বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। অন্যদিকে দুর্নীতিতে যুক্ত থাকায় টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী
কেয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনউচ। জালিয়াতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই ঘটনায় সহযোগিতার দায়ে গণপূর্ত ও রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করেছে প্রতিষ্ঠানটি। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো দুর্নীতি মামলায় ফাঁসলেন স্বৈরাচার শেখ হাসিনা। রাজুকের পূর্বাচল প্রকল্পের 28 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লট নিচকন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দিতে সহযোগিতা করায় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলা করা হয়। একই মামলায় আসামি করা হয় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকেও। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দুদক মহাপরিচালক। ঢাকা শহরে রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক তাঁর মাতা জনাব শেখ হাসিনা তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ প্রদান, দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নথিতে দেখা যায় শেখ হাসিনা ও পুতুল ছাড়াও প্লট জালিয়াতির কাজে সহযোগিতা করায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের 14 জন কর্মকর্তাকেও আসামি করেছে দুদক, যেখানে আরও রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব পূর্বী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়ার মতো প্রভাবশালী আমলারা। মামলা রুজু হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। আসামিদের এরই মধ্যে দুদকে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সাথে তদন্তের প্রয়োজনে পলাতক আসামিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সংস্থাটি। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের আরও 5টি রাজুক প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এজেন্সি কোটা 1000 বহাল রেখে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের 2025 সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, রোববার জেদ্দায় বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং সৌদির পক্ষে দেশটির হজ ও উমরা মন্ত্রী তাওফিক বিন ফাওজান আল রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশি হজ এজেন্সি প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 1000 থেকে কমানোর বিষয়টি পুনর্বিবেচনার জন্য সৌদি মন্ত্রীকে অনুরোধ করেন উপদেষ্টা। কিন্তু এজেন্সির প্রতি সর্বনিম্ন হজ যাত্রীর কোটা 1000ই বহাল রাখে সৌদি আরব। আগামী বছর এই কোটা হবে 2000 জন। 6 বছর পার হলেও আলোর মুখ দেখেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। বেশিরভাগ জমি বুঝে পেলেও অবকাঠামো নির্মাণের তেমন কোনো অগ্রগতি নেই এখনো। দফায় দফায় শুধু প্রকল্পের মেয়াদ বেড়েছে, নামেমাত্র যেটুকু কাজ হয়েছে সেখানে উঠেছে অনিয়মের নানা অভিযোগ। সব মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া যেন থমকে আছে নানা জটিলতায়। হাসানুল শাওনের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের 19 বছর পরেও ক্লাসরুম, হল, ল্যাব সহ নানা সংকটে জগন্নাথের শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের প্রেক্ষিতে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল 2018 সালের শেষ দিকে। কিন্তু প্রকল্প অনুমোদনের 6 বছর পার হলেও তেমন একটা অগ্রগতি না থাকায় গত বছরের নভেম্বরে ফের রাস্তায় নামেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সেনাবাহিনীকে নতুন ক্যাম্পাসের কাজ দেওয়ার দাবি করা হয় অন্তর্বর্তী সরকারের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ও তাতে সবুজ সংকেত দেয়। এটাকে আমরা এই অন্তর্বর্তী সরকারের একটা মেগা প্রজেক্ট বলেই মনে করা যেতে পারে। এটা শুরুটা হবে এখন। ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই দ্বিতীয় ক্যাম্পাসের সীমানায় দাঁড়ালে এখনও দেখা যায় শুধু খোলা মাঠ। এতদিনে ভূমি উন্নয়নের কাজ হয়েছে অর্ধেক। কেবলমাত্র লেক আর পুকুর খনন হলেও সীমানা প্রাচীর ও ঘাট নির্মাণের কাজ চলছে থেমে থেমে।
শুরু হয়েছে প্রকৌশল ভবন নির্মাণের কাজ। তবে এরই মধ্যে এসব কাজের ঠিকাদারের বিরুদ্ধে নানা ত্রুটি আর দুর্নীতির অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় যেই সমস্যাটা আমাদের ক্লাসরুম সংকট। দেখা যাচ্ছে যে একটা ক্লাসের জন্য 4-5টা ব্যাচ দাঁড়ায় থাকে ক্লাস করার জন্য। তো সব মিলে আমাদের যেটা দরকার এখন দ্বিতীয় ক্যাম্পাসের বিকল্প আমাদের কিছু নাই। অন্তর্বর্তী সরকারের কাছে দাবি থাকবে যে এই ক্যাম্পাস নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা একটু তারা তদন্ত করে দেখবে। আর হলো যে এই কাজটা কিভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা যায় সেই ব্যাপারে তারা অবশ্য বলছে যে সুপারিশ করবে। তো এইটা যাতে বাস্তবায়ন আমরা দেখি। 2018 সালে একনেকে অনুমোদনের পর 2020 সালে 200 একরের মধ্যে প্রায় 189 একর জমি বুঝে পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর এ পর্যন্ত মোট 4 বার প্রকল্পের মেয়াদ বেড়েছে আর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ঠেকেছে প্রায় 2000 কোটি টাকায়। তবে এই প্রকল্পের কাজ এগিয়ে নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেক্ষেত্রে পূর্বের পরিকল্পনা ও কাজের ত্রুটিগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে। আগে নিরূপণ করব যে এখানে কোনো ত্রুটি হয়েছে কিনা, যদি ত্রুটি হয়ে থাকে তাহলে সেই ত্রুটির সংশোধন কি, তারপর সেই সংশোধন করে আমরা ফার্দার প্রসিড করতে পারবো। আসলে আমরা একটু পিছন দিকেই চলে গেছি, যেখান থেকে আবার আগাতে হলে আমাদের আরও কিছু কাজ করে তারপর প্রসিড করতে হবে। তো এ কারণে একটু বাধা আছেই। আমরা অবশ্যই ইউজিসির সহযোগিতা নেব এবং সে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওনাদেরকে একটা তদন্ত কমিটি করতে বলবো, আমাদের এখানের অসঙ্গতিগুলোকে আইডেন্টিফাই করে আমাদেরকে সহযোগিতা করার জন্য একটা তদন্ত কমিটি করার জন্য। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ 3 দফা দাবিতে রোববার থেকে আবারও আন্দোলনে নামলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন নিশ্চিতের দাবিতে গতকাল থেকে গণ অনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এই অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন আবাসন সংকট নিরসনের দাবি অনেক পুরনো হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তাদের দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রতি আস্থা রেখে শিক্ষার্থীরা এই আন্দোলন বন্ধ রাখলেও প্রশাসন দৃশ্যমান কোনো কাজ করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের সঙ্গে তাই আর লিয়াজো করার কোনো সুযোগ নেই উল্লেখ করে 3 দফা দাবি উত্থাপন করেন তারা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার প্রাঙ্গণ ছাড়বেন না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাজধানী ঢাকার বায়ু দূষণ বন্ধে 1 সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে রোববার সকালে প্রেস ক্লাবে এক সেমিনারে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজিওনা হাসান বলেছেন, বায়ু দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তবে তা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়। মেজবা হাসানের রিপোর্ট। জীবিকার সন্ধানে যে শহরে পাড়ি জমায় মানুষ, সেই তিলোত্তমা ঢাকার বাতাসে কেবলই বিষ, বাড়ছে মৃত্যুর ঝুঁকি। বায়ু দূষণে ঢাকা যে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মহানগরী তা বারবার উঠে এসেছে আইকিউআরের বিশ্বমান ইন্ডেক্সে। রোববারও বিশ্বের দূষিত শহরের মধ্যে 4র্থ অবস্থানে উঠে আসে ঢাকা। এমন বাস্তবতায় বায়ু দূষণের অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে হাইকোর্ট। আদেশ দেন আগামী 7 দিনের মধ্যে দূষণ রোধে 9 দফা নির্দেশনা বাস্তবায়নের। আদালত আদেশ দিয়েছেন যে ঢাকার বায়ু দূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে 7 দিনের মধ্যে, এবং ইতিপূর্বে 23/1/2020 তারিখে 9 দফার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই 9 দফার নির্দেশনাও বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। তবে পরিবেশ উপদেষ্টা বলছেন, চাইলেই দূষণ রোধ করা সম্ভব নয়। 2 সিটিতে মেয়র না থাকাও বড় সমস্যা। বায়ু দূষণ আমি আগেও বলেছি, এখনো বলছি, 1 বছরে আপনি কিছু করতে পারবেন না, কেউ পারেনি, কিন্তু মানুষের দুর্ভোগটা তো কমিয়ে রাখা যায়। দুর্ভোগ কমানোর একটা বড় উপায় হচ্ছে ধুলা দূষণ কমানো। এইসব আইল্যান্ডগুলো অনাবৃত থাকে, একটা গাছ 2 হাত পরে আরেকটা গাছ, পুরো মাটিগুলো যদি ঢেকে দেওয়া যায় ধুলার প্রকোপটা আমরা কমাতে পারব। যানবাহনের কালো ধোঁয়া বন্ধে, ফিটনেসহীন গাড়ি নিষিদ্ধ সহ হাইকোর্টের 9 দফা বাস্তবায়নে সবাইকে সহায়তার অনুরোধ জানানো হয় সরকারের পক্ষ থেকে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমূলক চুক্তি করেছিল, এখন তাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে। ভারত আবারও ব্যবসার জন্য তাদের জায়গা থেকে
কথা বলছে। চা শ্রমিকদের উদ্দেশ্য করে আগামীতে কেউ সিন্ডিকেট ও চাঁদাবাজি করলে প্রতিবাদের আহ্বান জানান সার্জিস। রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগান মাঠে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত চা শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মধুধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরির সভাপতিত্বে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস উপস্থিত ছিলেন। এই শেখ হাসিনা তাদের সাথে এরকম বৈষম্যমূলক চুক্তিগুলো করেছিল, এখন তাদের এই যে বাণিজ্য, তারা যে টাকাগুলো পেত এগুলো আর অনেক কমে গিয়েছে। এখন তারা আবার ব্যবসার জন্য তাদের জায়গা থেকে আবার কথা বলছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা যেমন যে কোনো অন্যায় কোন মালিক যদি করে সেটা মানবো না, আবার দেশের এবং দেশের বাইরেরও যদি কেউ করে সেটাও আমরা হতে দিব না। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে বলে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরাম নামে একটি প্ল্যাটফর্ম চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা কথা বলেন। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি এবং করবেও না। এ সময় বাংলাদেশের 215টি গ্রিন ফ্যাক্টরি আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কিনা সে প্রশ্ন তোলেন প্রেস সচিব। অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, স্বৈরাচার শাসন আমলে উন্নয়ন সাংবাদিকতার নামে দুর্নীতিকে গোপন করা হয়েছে। নতুন এই ফোরাম সাংবাদিক ও উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসা বাণিজ্যকে সংকটের মুখে ফেলবে, একই সাথে ক্ষতিগ্রস্ত হবে দেশের শিল্প খাত বলে জানিয়েছেন প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শামীম আহমেদ। রোববার দুপুরে রাজধানী পল্টনের সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বাস্তবতায় সব সময় দাতা সংস্থার পরামর্শ বাস্তবায়ন করা উচিত নয়। শিল্প কারখানায় গ্যাস সংকট দূর করতে গৃহস্থালী ও সিএনজি পর্যায়ে ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বলেন, পণ্য উৎপাদনে বাধাগ্রস্ত হলে সামগ্রিকভাবে চাপে পড়বে দেশের অর্থনীতি। নিষিদ্ধ না করে পলিথিন ব্যবহার কমিয়ে আনার পরামর্শ দেন বক্তারা। একই সাথে পলিথিন উৎপাদন ও আমদানি পর্যায়ে ভ্যাট বাড়ানোর দাবি জানান তারা। সিগারেট খাতে দেশীয় শিল্প উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষা সহ অন্তর্বর্তী সরকারের কাছে 3 দফা দাবি জানিয়েছে ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। রাজধানী কারওয়ান বাজারে রোববার এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুন নাহার লাকি এসব জানান। অভিযোগ করেন, বিদেশি কোম্পানিগুলোকে সুবিধা দিতে দেশীয় কোম্পানিগুলোর উপর করের চাপ বৃদ্ধি করা হচ্ছে। এ খাতের সঙ্গে যুক্ত 10 লাখ মানুষের জীবন জীবিকার কথা বিবেচনা করে আরোপিত কর পুনর্বিবেচনার আহ্বান জানান। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।